হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উথাল পাতাল, আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বইটা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। করোনার ঘুমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বলল, কখন খুলে গেছে খেয়ালই করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগেই তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। হেমলতা বলল, কষ্টের গল্প কিন্তু। পূর্ণা বলল, গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুহাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন। এরপর একবার মসজিদের দিকে তাকিয়ে হাসেন। পিছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন, আমার আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী। মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপের মুখে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন, অবলা, অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সনন্দে রাজি হয়ে যান। রাজি হবেন নাই বা কেন? স্বামীর ঘর থেকে বের করে দেওয়া অবিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চাই? আম্মা আবার বিয়ের বছর দেড়েক হতেই হানিয়াপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। পদ্মজা বলল, সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাকি নাক কুচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বা তখন আর্থিক সংকটে ছিল, দিনে 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে, 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে, আবার আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নতি হতে থাকে, গৃহস্থিতে রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসে বিধ্বস্ত অবস্থায়। ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেননি, 2 বছরের একটা ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুলটাই করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন করে নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না, আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর বয়স হতে স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানিয়াপা তখন স্কুলে পড়ে। হেমলতা থেমে যান। পদ্মজা অধৈর্য হয়ে বলল, থামলেন কেন আম্মা? হেমলতা বললেন, আর বলতে ইচ্ছে করছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন। বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চাদরটা ছোট হয়ে গেছে অনেক, চারটা ছোট হয়ে গেছে অনেক। মুর্শেদ একধানে বইটা নিয়ে জল ঠেলে দিচ্ছেন, দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, ম্যাট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি, আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম, সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতির শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামের খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মনি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশুকে ভাইয়া বলেই ডাকতাম। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পূর্ণা, পদ্মজার খারাপ লাগছে শুনতে। না আম্মা, একই স্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? হেমলতা বলল, তখন অলন্তপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পর হানিয়াপার চিঠি পাই, পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবে মাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামের একটা ছেলে ছিল। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে তখন ভারী বর্ষণ হচ্ছিল।
বজ্রপাত হচ্ছিল একটার পর একটা বজ্রপাত সুজনের উপর পড়ে। সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটা দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকেই আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকেলের ট্রেনে অলন্দপুরে নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু অলন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে যেতে চাই। যদিও জানতাম অনেকদিন হয়ে গেছে এই ঘটনার। আটপাড়া পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে। মুরগি আর গরু ছাগল ছাড়া বারান্দার ঘরের দরজা ছিল না। ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম। চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আমার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন, বসেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরা পড়ার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে ভরকে যাই, কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমরের সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিলে যায়, রক্ত আসে গল গল করে। আমার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে, কিন্তু পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কাঁদছি। আব্বা শোনেনি, আমার দিকে হা করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইকে অনেক মারধর করে। সেদিন রাতেই আহত যিশু ভাইকে ছুঁড়ে ফেলে আসে নদীর পারে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করবো ভাবে হাত পা বাঁধা ছিল। দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গলায় গালি দিত, কেউ কেউ লাথিও দিত। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অলন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গোয়াল ঘরের বাইরে ধারালো কিছু একটা ছিল মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে গল গল করে রক্ত পড়ে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনই হয়েছিল। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান, দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতা কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন। আরে, কথা শেষ করতে পারেননি, তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এখনই দম বেরিয়ে যাবে, থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন, কিছুতেই কিছু হয় না। তারা কেঁদেই চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘোরাও। এদের আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণার, কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেও এটা ছুড়ে দিত। বলা হয়নি, সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখতে গিয়েছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আমার উপর আম্মার মায়ের প্রতিদিনই চলতে থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারতো না, সবাই দূর দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না, বিপদ আপদে কেউ পাশে আসে না। এদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর 2 মধ্যে আব্বা কিছু একটা সুস্থ হলো আল্লাহর রহমতে, হাঁটাচলা করতে পারেন। আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আপার বিয়ে ঠিক হলো। বেদেনি ঘর থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সবকিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে। একসময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে পড়লেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা।
জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিলেন, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা বাদ দে এসব। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল, তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠে একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দেই। এরপর চলে যাই আরেক এলাকায়, হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তারপর ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। সচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার, কি বর্বরতা তাদের। রড দিয়ে পিটাতো, পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুইজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরো অনেকে ছিল। সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কা ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ার সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে, ঠিক তাই হলো। কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছেই ছিলাম, তারই সন্তান পদ্মজা, এজন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো, আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দাঁড়িয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আব্দুল কালাম আসেন অলন্দপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছি, বদরউদ্দিন নাম। বদরউদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁফ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান পড়বে। পদ্মজা পুরোনায় স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার 2টা পথ, হয় চুপ থাকা, নয়তো প্রতিবাদ করা। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাকে ছুঁড়ে ফেলে দেওয়া, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলেন। মোর্শেদ নৌকা ঘুরাই, বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউর তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। 4 জন চকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক, আরেকজন লোক ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বের হয়ে আসে। আফসালয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণের পিল চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরেই লোক দুটো মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠে, কেড়ে। লোক দুটি তাকায় বোধ হয়। এরপর দ্রুত ট্রলারের ভেতর চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়েও ধরতে পারেন না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্ক নিয়ে ডাকেন, পদ্ম। পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলতেই হেমলতাকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির, ঠান্ডা। এই শেষ রাতে নদীর জলে ভেসে আছে, দুহাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশে ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারিদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মোটকে দিবে। ঘাড় মোটকানোর কথা ভাবতেই পূর্ণা ঘাড় শিরশির করে উঠল। ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, কোনহানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে।
হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন, এরপর কণ্ঠ খাদে নেমিয়ে বলেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা, আব্বা দেখো তো তুমি চিনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসে। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান, শরীরের পশম কাটা দিচ্ছে, চারিদিকে অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো একটা মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমার একজনকে চেনা চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন, কে, চিনছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুজে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বুজা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজা চোখ খোলে, খুশিতে গদগদ হয়ে বলল, লোকটাকে দেখা পেলে আমি ঠিকই চিনে ফেলবো আম্মা। হেমলতা বলল, চিনে কি হবে, প্রমাণ তো নেই, আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটাই তো জানি না। পদ্মজা বলল, প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা, এই দেখো। মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন, সত্যিই তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তের বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। পদ্মজা বলল, ওই লোকটা দেখা যদি আরেকবার পাই, আমি ঠিক এই রহস্য বের করবো আম্মা। মৃত মেয়েটার মুখে কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ার দিকে যাও। হেমলতা বললেন, ওখানে কি? পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে, মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে। বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়ার। আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে, বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছে না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফড়িয়ে ওঠে, মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সে কাক ডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, তারপর আর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা, পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়, এরপর পূর্ণাকে ডাকে। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজার দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্মজা আবার ঘুম ভেঙেছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদরে? হেমলতা বলল, যাও। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরো 2 জন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পিছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার ছেলেটারে আমি লইয়া যাবো সাধনা তলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে ওঠে বলেন, আরে মিয়া করেন কি? দুলাভাইরা কোলে নাই তো। মোর্শেদ বলল, বাপ নিলে বিয়ে অশুদ্ধ হয়ে যাইবো না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে, মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলাগাছের ছাদের নিচে ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি, একটা খোয়াল দূর্বা, ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চেয়েছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অন্তর এসে হলুদ চাইলে হানি মার দিব বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেক তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করাতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে, আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জন নিয়ে করেছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ে হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুর করে কাঁদছেন। পদ্মজা শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়, বিশাল এক থালা।
তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগেই অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেট করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন, নিজের হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিল, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়ি সব। মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিপোয়। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো, ফোপাতে ফোপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারবেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনে শেষবারের মতো কাঁদবেন, এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না। পদ্মজার দোয়াতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকিতে রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে, কাগজের ফুল মাথার উপর ঝুলানো, চারিদিকে ঘিরে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বইয়ের বেনারসি গহনা। হ্যানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢোকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখা তার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমির সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্মজা আসছে। আমির হেমলতার পাশে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন, আমির কথা বলতে চাই। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো করা যায় না, কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পিছনে ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে? পদ্মজা দৃঢ়কণ্ঠে বলল, আমি মিথ্যা বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল, বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করল, লিখন সাথে তোমাকে পছন্দ করে? পদ্মজা বলল, জানি, আর আপনিও জানেন সেটাও জানি। আমির বলল, আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লেখন শাকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দিব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস করলে বিয়ে না হয় ভালো, আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারো সাথে হতে দিব না। পদ্মজা কিছু বলল না, উঠে যেতে চাইল। আমির বলল, একবার হাত ধরবো? পদ্মজা বলল, আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন। সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা, কাজে বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছে। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকের ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ঠেলে ভিতরে ঢোকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফোটে। ছলছল চোখ নিয়ে 3 বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানোর পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলল। পদ্মজা কেঁপে উঠল ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়েবাড়ির ভিড় কমে গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিকে হাহাকার করছে। মঞ্জুরা, হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছে। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই কি কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে, কাঁদছে আরো মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায়ের পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবারই জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি।
রেদওয়ান তাড়া দেয়, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়, সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। পদ্মজা বলল, আম্মা আমি তোমাকে ছাড়া থাকবো কেমনে? হেমলতা বললেন, সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোর করে চেপে ধরে বলে, আম্মা আমি যাব না, আম্মা যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজাকলে করে নাই। পদ্মজার আকুতি ভরা কণ্ঠ হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেনি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দুহাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দুহাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরেই আসবো আমরা। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সবকিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা কেন বিয়ে দিলে আপারে, তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না রে পূর্ণা, ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে? হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আপা আপারে, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিছে। আপা কেন বিয়ে হলো আমার পদ্মর? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, দেখিস পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলেন, আম্মা আম্মা তুমি কখনো আমাকে কিছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোটবেলা থেকে আগলে রাখতেন তাহলে হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মারা যাবে হয়তো। পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো তোমরা থামো, আল্লাহর দোয়াই লাগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলছে সে মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মুড়িয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতার টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নির্বিচ্ছিন্নভাবে কাঁদতে থাকলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। নির্বাক স্তব্ধ হয়ে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার ধমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার। পূর্ণা পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবে না আপা? পদ্মজা অনুরোধ ছড়ে হেমলতাকে বলল, আম্মা আমি যাব না। হেমলতার দু চোখ বেয়ে টপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এমন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যিই যেতে দিবে না, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হ্যানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছে থেকে। চোখমুখ শক্ত করে কটকট কণ্ঠে বলল, এটা ঠিক হয়নি পদ্ম, এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়, আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুর বাড়িতে যেতেই হবে, এই তো আমির এসেছে। হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হা করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কিরকম রূপ পাল্টে ফেললো, এই তো মাত্র কাঁদছিল। পদ্মজা নিজের চুল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে হাসছে।
তুষার রয়েসই প্রশ্ন করল, হাসছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল, আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মুছল, মৃদু হেসে বলল, কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে ওঠে, চোখের জল ঠোঁটে হাসি নিয়ে বলল, মন চাইল, আম্মা বলতেন যখন যা ইচ্ছে তাই করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। তুষার বলল, আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম, জানেন সারা রাত ঘুমাতে পারিনি। পদ্মজা বলল, আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আম্মার মতো। তুষার বলল, তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়ল আর বলল, আর বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। তুষার বলল, হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরোগ্রাম আপনার বিপক্ষে, খুনের কারণে কেউ বলতে পারছে না, আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলল, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? পদ্মজা বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। তুষার বলল, আপনার ইচ্ছাই সব হবে না। পদ্মজা বলল, যা খুশি করে নিতে পারেন, পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ডেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীর সুরে বলেন, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। পদ্মজা করুণ স্বরে বলল, সবসময় মন সঠিক বলে না। তুষার বলল, তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসলো, কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে, বলল, আমি খুন করেছি, একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নিব। তুষার অধৈর্য হয়ে বলল, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা, আপনি বুঝতে পারছেন না, আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে করছে। পদ্মজা বলল, ওপারে যাওয়া আমার জরুরি, আমি সব রায় মেনে নিব। তুষার বলল, আমি মানতে পারবো না। কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরোক্ষ করে নিয়ে হাসে, শান্ত ভঙ্গিতে বলল, এত ব্যাকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাট্টু হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে, আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই, নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পিছনের 6টি বছরের গল্প জানতেই হবে। এই কাজ হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে, সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করা হয়নি। অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউই জানে না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে, আপনি কি? কথার মাঝখানে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যিই আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে। তুষারের মন বিরক্তিতে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? ফাহিমা বলল, আমি কিছু ভাবতে পারছি না স্যার, মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দও করেনি, এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তুষার বলল, পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা, একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে, সেই সাহস কি করে পেল? ফাহিমা বলল, সেটা আমিও ভাবছি স্যার, কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? তুষার বলল, নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি, এবার সচক্ষে দেখছি। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সবসময় হুহের বাইরে কিছু বলে না, খুব কঠিন কাঠখোটা একটা মানুষ, অনুভূতি বলতে কিছুই নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। ফাহিমা বলল, পরিস্থিতি হাতের বাইরে স্যার, পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। তুষার বলল, কেন এমন হচ্ছে ফাহিমা? ফাহিমা বলল, আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতে পারত। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে ধীর কণ্ঠে বলে, আজ এই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না।
পদ্মজা চকিতে তাকালো। জুতো তুষারের পায়ের কাছে এসে বসলো, বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করাতে চাপ দেয় তাই না? তুষার বলল, আপনি কি করে জানলেন? পদ্মজা বলল, সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। তুষার বলল, আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, আপনার শ্রবণ শক্তি তো প্রখর। এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন? পদ্মজা বলল, আপনি জানলেন কি করে? তুষার বলল, কিছু তথ্য পেয়েছি গতকাল। এইটুকুর জন্য বিশ্বাসঘাতকতার অপবাদ দিতে পারেন না, উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ করে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। কথাগুলো পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, এরপরই হেসে আবার করুণ সুরে কান্না শুরু করলো। কাকাপিয়া তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঁঝা করে ওঠে, চিন্তায় মাথার রগ দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী, কি আশ্চর্য তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে, দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়িতে গিয়েছিল। অন্দরমহল নামে একটা বিশাল বাড়ি আছে, সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে প্যাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলের মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। আমির গেটের সামনে পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করে বলল, এখানে আবার থামালি কেন? আমির পাগড়ি রেদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজা নাক অব্দি টানানো ঘোমটা আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা। আমির চট করে পদ্মজাকে পাজাকলে করে নেয়। পদ্মজা কুকড়ে যায়। ভয়ে দুই হাত আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেগে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনাদের হয়তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মধ্যে এমনও অনেক আছে যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। পিছপিছিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা আসে। এইবার বউকে নামান ছোট ভাই, বড় আমার পাশ হয়ে সালাম করে এরপর ঘরে ঢুকুন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী, দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুর বাড়িতে আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে উৎফুল্ল হয়ে বলল, সুখী হও বাবা, বউয়ের খেদমতে ভালো থাকো জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফরন কাটলো। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম, নাতি নাতনি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়িয়ে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কওনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হক চকিয়ে যান। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়েই গেল। ফরিনার চোখে মুখে কঠিনতা ফুটে আসে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইনা চলবা। শ্বশুর বাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান, তাগরে সেবা করলে জান্নাত পাউন যাইব, নাইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছ গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাজেও দেখাইবা।
মনে রাখবা আমার কথাগুলো। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলল, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই। স্বামীর এই দুনিয়া ভাববা, বাপ মা ভাই বোন হয়েছে গিয়া পর। স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হইতে কইলে হইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়ার স্বামীর আদরের থাইকা মধুর আর কিছুই নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ তো আছে অনেক, পরে বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামীর লইয়াও পইরা থাকুন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা। যখন যা করতে কইব করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্নাঘরে যাইবা, তখন সবকিছু ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথাগুলো শুনছিল। এবার সে ধৈর্য হারা হয়ে বলল, রান্না করার জন্য তো অনেক মানুষ আছে আম্মা, পদ্মজা রাখতে হবে না। আর আমার এত সেবাও লাগবে না, বড্ড ক্লান্ত লাগছে। ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসলো। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরো একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টো সবাই হাসতে থাকলো। শাহানা বলল, আজ কাল রাত্রি রে হতচ্ছাড়া। শাহানা জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। জাফর বলল, সবসময় তেরামি করস কেন, আমরাও তো নিয়ম মানছি। কণ্ঠে তার গম্ভীর্যতা, তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিনার কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা কি হবে? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। আমিনা বলল, চুপ থাক তুই, আগুনে ঘি ঢালবি না। রিদওয়ান চুপসে গেল। থামলো না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলার, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে, ঘর বানানো হয়নি। অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চেড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আর শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফরিনা ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা। আমির তাকিয়েছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙিয়ে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজার দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কইরে কইরে আমার নাত বউডা কই, বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেহি চাঁদ লইয়া আইছে। এই সেরি, তোর জন্যে আমার জামাই তো এখন আমার দিকে চাইব না। নূরজাহান কেন একথা বললেন পদ্মজা ঠাউর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বলল, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাঝোকা কইরো না। ছেলেটা জন্ম ঘর ছাইরে আসছে, তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনেই থাকবো। স্বামীর হাত ছাইরা দিলে শ্বশুর বাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পাশে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। আমির বলল, কোনটা? নূরজাহান বলল, এখন থাইকা জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয় নূরজাহানের পাশে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে। জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইকো বইন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও ঘরে যাও।
এই তোরা বাড়িতে যাইতে পারবি? রাইতের বেলা আইসিলি কেন? বউ তো কাইলি দেখা যাইতো। জাফর সেরিগুলারে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলায় দুইটারে পাউন চায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। ফরিনা বলল, থাকোস কই, যা এদের দিয়ে আয়। আমরার বাড়ির যখন আইছে, এরা এখন আমার দায়িত্ব, সুন্দর কইরা বাড়িতে দিয়ে আইবি। মদন বলল, আচ্ছা খালাম্মা, আপারা আপনারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময় হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট পাকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ ঘুরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়ে হবে না। রানী বলল, না হলে নাই। সেরিগুলারে দেখছো বড় ভাই কেমন হৈ হৈ কইরা হাসতাছিল? রেদওয়ান বলল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, হ মেলা রাত হইছে, আইও বোনো, আমার ঘরে আইও, আজ আমার লগে থাকবা তুমি। ফরিনা বলল, আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো, এইটাই তো কথা হইছে। পদ্মজাও এইটাই চাই। নূরজাহান বলল, দেহ বউ, তর্ক কইরো না, নাত বউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখমু। ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন, এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? পদ্মজার অবস্থা দরজার চিপাই পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলে। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়ায়া রইছস কেন? বরে কোলে লইয়া আমার ঘরে দিয়াই যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি। আমার ছেড়ার বউ আমার ঘরেই থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছনি বনু, এমন কাজ যে বউ ঘরে কেউ রাহেনি। আমি মানুষ ভালো বইলা এই বউডারে বাইর কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। আমির বলে উঠল, তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরে চলুক। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাচ্ছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বলেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। নূরজাহান বলল, ভাই, বোর্ডারে কোলে লইয়া যাও আমার ঘরে। মিনমিনিয়ে পদ্মজা বলল, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। নূরজাহান বলল, আচ্ছা তাহলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে, সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুন সেই কান্নার সুর। এদিক ওদিক দৃষ্টি মিলে তাকালো পদ্মজা। আরেকটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা, ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল, কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। তার কথা আমির বা নূরজাহানের কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণস্বরে বললেন, ঘরে আহ, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিচের ঘরে ঢোকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন, তুই বইতাছস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? নূরজাহান বলল, বইয়ের ধারে আর থাকুন চাইব না, আজ কাল রাত্রি। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসে কথা বলা ঠিক হলো নাকি ভেবে পাচ্ছে না। মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকালো। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্রামের রেওয়াজ ফালাইয়া দেউন যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আজ জামাইয়ের লগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না না, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মাবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ালো। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে। ঢোক গিলে বলে, রাগ করছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম ক্যারে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বউ, আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ানের কথা কইয়া আইতাছি।
পদ্মজা বলল, আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। নূরজাহান বলল, ব্যাগটা কই, শাড়িটা খুললা আরেকটা পরো, সিঁদুর রংটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল, জানতে চাইল কোথায় পাল্টাবে। নূরজাহান বলল, খাড়াও, দরজা লাগাই দেই, ঘরেই পাল্টাও, আমারে শর্মায়ও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পিছনে চোখ পড়ে পদ্মজা সেদিকে এগিয়ে শাড়িটা পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় ছেলেটার বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায় কেন কাঁদছিল, ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? নূরজাহান বলল, বউ, আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হৌরের বড় ছেলেটার বউ। রুম্পার গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায়, এরে ওরে মারতে আসে, কাউরে চিনে না, নিজের স্বামীরেও চিনে না। আলমগীর তো এখন ঢাহাতে থাহে, আমির তো গ্রামে আইসে অনেক দিন হইল, আলমগীর শহরে আমিরের কামটা করতেছে, এর লাইগায় তো আলমগীর বিয়েতে আসিল না। রুম্পা তোমার হাউরিরে দানিয়া মারতে গেছিল। পদ্মজা আটকে উঠে জিজ্ঞেস করলো, এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলো? নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন, এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছে বড় জঙ্গল আছে, দোষে জায়গা, ভুলেও ওইখানে যাইও না। রুম্বা শনিবার ভর দুপুরে গেছিল, এর পরের দিনই জ্বর ওঠে আর এমন পাগল হইয়া যায়, এগুলো তেনাদের কাজ, রাতে নামলো অন্যায়। তুমি মাশাল্লাহ চাঁদের টুকরা, ভুলে ওইদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে, মনে মনে ভাবে অবিশ্বাস্য, ভয় পেয়ে কখনো কারো মাথা খারাপ হয়ে যায়? পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? নূরজাহান বলল, হ, দেখানো হয়েছে তো, শহরে 2 বার লইয়া গেছে, কবিরা যাইল, কেউই ভালো কইরা দিতে পারে নাই। আচ্ছা এইসব কথা বাদ দাও, এখন এই বাড়ির যখন বউ হইয়া আইস সব জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামের কেউই জানে না। রাত হইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, হুনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। পদ্মজা বলল, না না, যাব না। নূরজাহান বলল, বুঝলা বইন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তৈলা নিজের ঘরে লইয়া গেছিল, আদর সোহাগ কইরা ভোর রাইতে পাঠাইয়া দিছিল। আমি ছোট আছিলাম, তাই ডরে কলেজাটা শুকাইয়া গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসেন। নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব, সাধারণ বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না, জামাইয়ের বাড়ির মানুষরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হ্যারিকেনের আগুন নিভু নিভু করে চলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসে না, দেহ অচেনা অনুভূতি ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজার ভ্রু কুঁচকে ফেলল, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে, আবার কাঁদছে। রুম্পা মিনমিনিয়ে কাঁদছে, পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরপড়িয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন, জানতে চান, ডরাইছ? পদ্মজা বলল, উনি আবার কাঁদছেন। নূরজাহান বলল, সারা বেলায় কাঁদে, এইসবে কান দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে, হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খোলে, মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফরিয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকে, শরীর বেয়ে ঘাম ছুটছে, ভয় ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু, এই দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিল? পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে, কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ খিচেছি বলে আগন্তকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার, ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল। কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খোলেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? পদ্মজা বলল, জি, কলপারে। নূরজাহান বলল, চিনছো কেমনে?
পদ্মজা হাসল, বলল খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন, নতুন বউ, রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আছিল, আমারে ডাকতে পারতা। পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। নূরজাহান বলল, কি কালরা তাইলো, আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অস্পষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেলে এক্ষুনি সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে, বউ ভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন, বিয়ের চেয়েও বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি, পরনে ভারী শাড়ি গহনা, এত মানুষ চারিদিকে, সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা, পূর্ণার কণ্ঠ শুনতে পেতেই মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতে চোখ তুলে তাকায়। পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজা গলা চলছে। প্রেমা পূর্ণা প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলল, আমারও ঘুম হয়নি বোন। পূর্ণা বলল, চলো আপা বাড়ি যাই। লাবণ্য বলে উঠল, কাইল যাইবো, আজ না। এখন পদ্মজা আমার বাড়ির ছেড়ি। সে সবে মাত্র এই ঘরে ঢুকলো, পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলল, আমার বোন আমি নিয়ে যাব। প্রান্ত বলল, আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি। রানী প্রান্তর কান ধরে টেনে বলল, পেকে গেছিস তাই না? প্রান্ত বলল, সারো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই সদ্য ভাষা শিখা লইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি যেই মাত্রই এখানে বর্জ্যপাত ঘটালো। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এইটা মুন্না না অন্য কেউ? প্রান্ত বলল, আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। দরজার পাশ থেকে কেউ বলল, বউ মানুষ কেমনে দাঁত বাই কইরা হাসতাছে দেখছো, বেহায়া বউডা। কথাটি অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। শেষের দিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমন ভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমেশ, আলী, কামরুল, রজব সবাই উপস্থিত হয়েছে। খাবার শেষে তারা আড্ডা শুরু করে। রমেশ বললেন, মঞ্জুর ছেড়া, জলিল, সৈয়দ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁকা থেকে যত্ন করে গরুর মাংস বের করে, তারপর উত্তর দেন, না আহে নাই। এদিন ছেড়াটার বাপে আমার কাছে গেছিল, ছেড়াটারে যাতে মাতব্বরের হাত থাইকা বাঁচাইয়া দেই। কদিন পরপরই তো উধাও হইয়া যায়। এখনের ছেড়াদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমেশ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি হের সুখ বেশি। আমার মায়াটা নির্দোষা ছিল, তবুও কেমনটা করছিল সবাই। আজ মাতব্বরের সেরা বলে কিছুই হইল না, বদলা আমরা বিয়ে খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠল। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে তিনি এসেছেন, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চোচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল, লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলো, কেউ শোনে না। তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দেই। পদ্মজা অবাক হয়ে তাকালো। ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতি অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাচ্ছে। পদ্মজা হা করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। রানী বলল, আমি তোর বোন না? লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছস, আবার বোন কইতে আইসস। রানী বলল, তুই খাইয়ে দিছস? পূর্ণা তো ছুডু, তুইও তো ছুডু। লাবণ্য বলল, আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। রানী বলল, আচ্ছা ভাত লইয়া আয়, খাওয়াইয়া দিমু। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন। ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। এইখানে কি দাদা ভাই? আমির বলল, পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব।
বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞেস করলো, কই নিয়ে যাবা? আমির বলল, আম্মার ঘরে। লাবণ্য বলল, কেন? আমির বলল, আম্মা বলছে নিয়ে যেতে। লাবণ্য বলল, আম্মা একটু আগেই দেখা গেল। আমির হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ও তাই নাকি? ড্যাডি তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরোক্ষ করে নিয়ে বলল, দাদা ভাই মিথ্যা বলছো কেন? আমির বলল, আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা, হুদাই ঘ্যান ঘ্যান শুরু করছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে ওঠেন, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি। পদ্মজা বলল, আসলে ঘুম আসেনি। আমির বলল, ঘুমাবে এখন? পদ্মজা বলল, না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। পদ্মজা বলল, আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রে। আচ্ছা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসর রাত নিয়ে হাওলাদার বাড়ির হাজারটা রীতি সেসব পালন হচ্ছে। পদ্মজার নিয়ম নীতি পূরণ করছে ঠিকই, তবে তার মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রেদওয়ানের পাঞ্জাবের কলারে 2 হাত ধরে কিছু বলছে, খুব রেগেছিল। তবে কি রেদওয়ানি এসেছিল রাতে? ফরিনা বলল, ও বউ ওঠো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লইবা। আনিসা যাও, লইয়া যাও, দিয়াও ঘরে। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘুমটা আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুব জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণ, শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানায় নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, এরপর বলল, ডরাইবা না, রাইডটা উপভোগ করবা। এমন রাইড জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরি অবস্থা, সারা দেহ থেকে যেন গরম ধোয়া বের হচ্ছে। আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এরকম ছিল, চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল। শিরিন বলল, এই বাড়ির বউদেরই কপাল, আমরা এই বাড়ির ছেড়ি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাইতে ঘরে কাগজের ফুল দেয়া সাজনে দেখতে হইছে। আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এইসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়ালেখা খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলি তোমাদের জন্য ঠিক ছিল। আনিসার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এরূপ বেশি দিন থাকবে না ভাবি, এত দিমাগ ভালো না। বিয়ের এতদিন হয়েছে, একটাও বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাহলে এই গরিমা দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, উঁচু গলা করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারা ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি, এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে। কালই চলে যাব আমি। আনিসার আগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না, এখন আরেক ভেজাল হইব। সেইনের কণ্ঠ কঠিন। সে বলল, যা হওয়ার হইয়া যাক। আমারে কেমনে পায়ে ঠেলতা ছিল দেহ নাই? এটা তো আমার বাপের বাড়ি, এত কথা কেন শুনাইতে হইব? সে আজের শেষ দেখেই ছাড়ব। শাহানা বলল, নতুন বউডার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সব সময় এমন এই লাইগা থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শোনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পাশ হয়ে সালাম করে। আমির 2 হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচন্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন। আমির দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদ্মজা মাথা নামিয়ে জানায় সে পানি খাবে। আমির 1 গ্লাস পানি এগিয়ে দেয়।
পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে, সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টা হারিকেন জ্বালানো, যেদিকেই চোখ যায় সেখানেই গোলাপ ফুল, ফুলের ঘ্রাণে চারিদিকে মোমো করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামীরূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিতে এগিয়ে আসলো। পদ্মজা আটকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করে হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি, দাও আমার কাছে। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে, মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পাশে কাঁপছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিকে ওদিকে তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছো নাকি? পদ্মজা বলল, না তো। আমির বলল, তাহলে কি খুঁজছো? পদ্মজার নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুঁতেই পদ্মজা ও মাগো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল। পদ্মজা ভয়ে ঢোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারত পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরের নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? পদ্মজা বলে, খুব কম। মিনমিনিয়ে বলল পদ্মজা। আমির বলল, আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? পদ্মজা বলল, এখনই জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। পদ্মজা বলল, বুঝতে পেরেছি, আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। আমির বলল, ঢাকা আমার ব্যবসা আছে, আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। পদ্মজা বলল, আমি ভয় পাই না। আমির বলল, আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে বলল, আচ্ছা আসো, একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো, যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ একধানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সে জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1 2 3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে একধানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরোক্ষ করে। আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফেরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকেই দিওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতি দফা রফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ, কি ভাগ্য আমার। পদ্মজা বলল, আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারল, লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁড়তে থাকে। আমির নিজের চুল হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রং একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজা 2 ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো। আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমির বলল, আমার আম্মা তোমার আম্মা না? পদ্মজা বলল, হ্যাঁ। আমির বলল, এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গয়নাগাটি নিয়ে নামাজ পড়বে, অস্বস্তি হবে না, খোলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল। শেরনাপা বললেন, গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়, তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি, দাও খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমি পারবো। 2 রাকাত নফল নামাজ শেষে তাহাজ্জুদের নামাজটাও পড়ছে দুজন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না, পদ্মজার হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করলো, এই জঙ্গলে নাকি কে আছে? আমির পদ্মজার প্রশ্ন শোনেনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই, খোলা চুল কোমর অব্দি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পিছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে। পদ্মজা কেঁপে ওঠে। বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়।
পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব, তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, কিন্তু পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সাক্ষ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাই। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর। আমির দুই হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।